This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে দীপ। এবার একটু এসআইআর সংক্রান্ত বিভিন্ন আপডেটের দিকে নজর রাখতে হবে। একেবারে তাই। এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখবো এসআইআর এ বিভিন্ন দফতরকে নথি যাচাইয়ের জন্য এবার ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। ভোটারদের নথি বিএলও অ্যাপে আপলোড করবেন বিএলওরা। সংশ্লিষ্ট দপ্তরে ভোটারের নথি পাঠাবেন ডিইও বা জেলা শাসক। নথি আপলোডের 5 দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নথি যাচাই করতে হবে। আরও তথ্য নেব বিস্তারিত। আমাদের সহকর্মী প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্তর কাছে সরাসরি জানতে চাইব। প্রদীপ্ত, এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, এসআইআর এর জন্য এবার বিভিন্ন দপ্তরকে নথি যাচাইয়ের জন্য ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। একেবারেই তাই। তার কারণ নির্বাচন কমিশনের এই যে নথি যাচাইয়ের যে কাজ চলছে, সেক্ষেত্রে কমিশনের কোথাও গাফিলতি রয়েছে বলেও অনেকে মনে করছেন। তার কারণ নামের ক্ষেত্রে কোথাও ভুল হয়েছে, কোথাও বয়সের ক্ষেত্রে। সে কারণেই বিএলওদেরকে নতুন করে এই সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা যে নথি আপলোড করবেন সেই নথিগুলো ডিইও অর্থাৎ জেলা নির্বাচন অফিসার বা জেলা শাসক তারা সেটা সংশ্লিষ্ট দপ্তরকে পাঠিয়ে দেবেন এবং সেই দপ্তর যাচাই করে 5 দিনের মধ্যে জানিয়ে দেবেন। যদি দেখা যায় যে উত্তর 24 পরগনার নথি কিন্তু সেটা পূর্ব মেদিনীপুরের সঙ্গে কানেক্টেড, ফলে পূর্ব মেদিনীপুরের জেলায় পাঠিয়ে দেবেন জেলা নির্বাচন অফিসার। একইভাবে যদি দেখা যায় অন্য কোনো রাজ্যের এই নথি আপলোড হয়েছে, ফলে সেই রাজ্যের সিইওর কাছেও কিন্তু এই নথি পাঠিয়ে দেওয়া হবে এবং যেটা যাচাইয়ের জন্য দীর্ঘকালীন সময় দিতে নারাজ নির্বাচন কমিশন এবং সে কারণেই তারা স্থির করেছে যে 5 দিনের মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরকে এই নথির যে যাচাই, সেই যাচাইয়ের কাজ তারা শেষ করবেন। এখন দেখার বিষয় যে কমিশন এই এসআইআর পর্বে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে বারংবার সিদ্ধান্ত বদল করেছেন। তাহলে কি 5 দিনই থাকবে নাকি কোনো সিদ্ধান্তের বদল হবে, সেদিকেই নজর রয়েছে। তবে 5 দিনের আপাতত সময়সীমা দেওয়া হয়েছে। যেগুলো নতুন করে আপলোড করা হচ্ছে বিএলওদের কাছ থেকে, বিএলওরা অ্যাপের মধ্যে দিয়ে যে নথিগুলো আপলোড করছেন, সেটা হতে পারে বয়সের প্রমাণপত্র, সেটা হতে পারে কারোর পরিচয়পত্র, সেটা হতে পারে ঠিকানার কোনো বদলের বিষয়। সবটা মিলিয়ে 5টা দিনের জন্যই সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ প্রদীপ। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে যে বড় খবর আপনাদেরও জেনে রাখা অত্যন্ত জরুরি। এসআইআর এ বিভিন্ন দপ্তরকে নথি যাচাইয়ের জন্য এবার ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। ভোটারদের নথি বিএলও অ্যাপে আপলোড করবেন বিএলওরা। সংশ্লিষ্ট দপ্তরে ভোটারের নথি পাঠাবেন ডিইও বা জেলা শাসক। নথি আপলোডের 5 দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নথি যাচাই করতে হবে। অন্য জেলার নথি হলে সেই জেলার ডিইও নথি যাচাই করবেন। অন্য রাজ্যের নথি হলে সেই রাজ্যের সিইওর কাছে নথি পাঠানো হবে, কিন্তু ডেডলাইন 5 দিন। কাটোয়ায় নিখোঁজ বিএলও, গত 2 দিন ধরে তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। অমিত কুমার মণ্ডল, যে দীর্ঘদিন ধরে বিএলও এর কাজ করে আসছেন, তার 2 দিন ধরে কোনো রকম খোঁজ নেই। বাড়িতে মোবাইল পড়ে রয়েছে, বিএলওর পরিচয়পত্র পড়ে রয়েছে, এসআইআর সংক্রান্ত যাবতীয় কাগজপত্র বাড়িতে রয়েছে। এসআইআর শুনানি শুরুর আগে বিএলওর নিখোঁজ হওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কেতুগ্রামের উদ্ধারণপুর প্রাথমিক স্কুলের শিক্ষক অমিত। গত মঙ্গলবার বিএলওদের মিটিংয়ে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর থেকে আর ফেরেননি। কেন ফোন রেখে বেরিয়েছিলেন অমিত, তা বুঝে উঠতে পারছে না পরিবারের লোকজন। আমাদের সঙ্গে রয়েছে সহকর্মী কৌশিক। 2 দিন ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ কি বলছে যে কোথায় সে থাকতে পারে এবং যে মিটিংয়ে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বেরিয়েছিল, সে মিটিং আদৌ গিয়েছিল এই অমিত? দেখো, বাড়িতে বলে গিয়েছিল যে বিএলওদের একটি মিটিং রয়েছে ব্লক অফিসে, তাই বলেই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিল, যার পর থেকে নিখোঁজ। কিন্তু আদৌ কিন্তু সেদিনকে কোনো বিএলওদের কোনো মিটিং ছিল না বলেই কিন্তু জানা গেছে। পাশাপাশি এই যে বিএলও নিখোঁজ হয়েছে আজ 3 দিন হতে চলো, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় কিন্তু বিড়ম্বনায় পড়েছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু ইতিমধ্যে এই বিএলওর খোঁজ খবর করা শুরু হয়ে গেছে। কেননা এই বিএলও তার যে বুথ রয়েছে 23 নম্বর বুথ, সেই 23 নম্বর বুথে 33 জন ভোটারদেরকে হিয়ারিং এর নোটিশ দিয়ে এসেছিল, যেটা সরকারি নিয়ম মতে যে আগামী 2 দিন পরই হয়তো হিয়ারিং হবে, সেখানে কিন্তু বিএলওদের থাকা বাধ্যতামূলক। সেই কারণের জন্য কিন্তু বিএলওদের উপস্থিতি একদম এক্ষেত্রে চাই।
ঠিক এই কারণের জন্য কিন্তু প্রশাসন ইতিমধ্যে বিড়ম্বনায় পড়েছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে এই বিএলওর খোঁজ করা হচ্ছে। কাটোয়া মহকুমা শাসক তিনি কিন্তু জানিয়েছেন বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কিন্তু তবুও প্রশ্ন থেকে যাচ্ছে যে এই বিএলও বাড়ি থেকে বেরিয়ে তিনি কোথায় গেলেন, কি করি বা নিখোঁজ হলো। একদম, অনেক ধন্যবাদ। কিছু বুঝতে পারছি না, এবার চাপের জন্যই হয়তো চলে গেছে, এমনও হতে পারে। জানি না কেন, কি অসুবিধা হয়েছে, বুঝতেই পারছি না যে কেন গেছে। তাও তো জানি না, আমরা কিছু জানিই না এই ব্যাপারে। কাজে বেরোচ্ছি বলে বেরোলে সেই মানুষ আর বাড়িতে ফেরেনি। তার কাজ ছিল, সে সমস্ত কাজ গুটিয়ে কাগজপত্র বাড়িতে রেখে গেছে, কিন্তু তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরাও চেষ্টা করছি তাকে খুঁজে বার করার, এবং প্রশাসনকে অনুরোধ করব যাতে তাকে খুঁজে বার করার ব্যবস্থা করে তার বাড়িতে ফিরিয়ে দেয়। নির্বাচন কমিশনের চাপিয়ে এই অবস্থা তৈরি হচ্ছে বিএলওদের। এখনো সেরকমভাবে কোনো খবর আমার কাছে এসে পৌঁছায়নি। 23 নম্বর বুথের বিএলও অমিত কুমার মণ্ডল, ওনাকে পাওয়া যাচ্ছে না। হয়তো কোনো রাজনৈতিক কোনো প্রেশার থাকতে পারে, আমি ঠিক বলতে পারবো না। আমি খোঁজ খবর নিয়ে আমি দেখছি ব্যাপারটা। বাংলার ভোটার তালিকায় আরও 10 জন বাংলাদেশি, ধৃত 10 বাংলাদেশি নাম তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ দিয়ে কমিশনকে চিঠি ফরেনার্স অফিসের। অভিবাসনের সময় ধৃতদের কাছ থেকে মিলেছে জাল ভোটার কার্ডও। বাংলাদেশের পাসপোর্ট থাকলেও জাল নথি তৈরি করে ভারতে বসবাসের অভিযোগে নাম বাদ দেওয়ার সুপারিশ ফরেনার্স অফিসের। এই মুহূর্তে জানিয়ে রাখবো আরও একটা খবরের দিকে আমরা নজর রেখেছি। বাংলার ভোটার তালিকায় আরও 10 জন বাংলাদেশির খোঁজ মিলল। ধৃত 10 বাংলাদেশির নাম তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ। নাম বাদ দিতে কমিশনকে চিঠি ফরেনার্স অফিসের। অভিবাসনের সময় ধৃতদের কাছ থেকে মেলে জাল ভোটার কার্ড। বাংলাদেশের পাসপোর্ট থাকলেও জাল নথি তৈরি করে দীর্ঘদিন ভারতেই বসবাস করছিল এই বাংলাদেশিরা। এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। এরপরে আরো বোনাস জুটবে, যা বলেছি তাই হবে, মিলিয়ে নেবেন। 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় বিরোধী দলনেতার কথা স্মরণ করবেন। সাগরের সভা থেকে ভোটার তালিকা নিয়ে ভবিষ্যৎবাণী শুভেন্দু অধিকারী। সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল টক চালতার চাটনি এসব হয়নি। 14 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। পশ্চিমবঙ্গে 42টা আসন, গুজরাটে 26টা আসন। পশ্চিমবঙ্গে 58 লাখ মানুষের নাম বাদ গেছে, আর গুজরাটে 73 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তো গুজরাটে কাদের নাম বাদ গেল শুভেন্দুবাবু? তো কজন রোহিঙ্গা লিস্টে পাওয়া গেল একটু জানাতে হবে তো শুভেন্দুবাবুকে। ও শুভেন্দুবাবু, কজন রোহিঙ্গা আইডেন্টিফাইড হলো এই 58 লাখের লিস্টে? একটু উত্তরটা দিয়ে যান। উল্টে যেটা করলেন যে বেছে বেছে টার্গেট করে মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া। মতুয়াগড়ে গৃহযুদ্ধ তো থামতেই চাইছে না। গতকালই দেখালাম না, 2 সাংসদ, একই পরিবারের 2 সাংসদের অনুগামীদের মধ্যে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। আর এবার থানায় অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে। মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের অনুগামীদের মধ্যে লড়াই গতকাল আমরা দেখেছি। এবার ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে যে মমতা বালা ঠাকুরের করা অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি শান্তনু ঠাকুরের অনুগামী বলে পরিচিত। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীপঙ্কর। গৃহযুদ্ধ থিতু হওয়ার বদলে তো আস্তে আস্তে আরো পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। দেখো, একদমই তাই। এটা থিতু হওয়ার জায়গা নয়, কারণ যেভাবে গতকাল মারমুখী ছিল একে অপরের বিরুদ্ধে, তাতে কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া ছিল যে অভিযোগ করবার কথা থানাতে। এবং আমরা গতকালও যে কথা বলেছিলাম তাদের সঙ্গে, তার ভিত্তিতে অভিযোগ করেছেন। গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তনু ঠাকুর তিনি অভিযোগ করেছেন অস্ত্র নিয়ে এসে তাকে পুরো হামলা করার চক্রান্ত করছিল। মমতা বালা ঠাকুর তারা অভিযোগ করেছেন যে তাদের যে লোকগুলো গেছিল তাদেরকে মারধর করা হয়েছে। মমতা বালা ঠাকুরের অভিযোগের ভিত্তিতে বরুণ বিশ্বাস বলে একজনকে গ্রেপ্তার করেছে, যার বাড়ি বাগদারা অ্যালেনচাই।
তিনি ওখানে গেছিলেন এবং তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। তার কারণ তিনি ওখানে যে ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, মারধর করেছেন এবং গালাগালিজ করেছেন এবং এই গালিগালাজের জন্য এসসি এসটি অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়েছে, আর্মস অ্যাক্টে মামলা হয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু এই একজনকে গ্রেপ্তার করবার পর উত্তেজনা আরো বাড়লো এবং মমতা বালা ঠাকুর আমরা যতটুকু জানতে পারছি প্রায় 13 জনের নামে অভিযোগ করেছেন। নাম দীপঙ্কর, সেই জায়গাতে একটা প্রশ্ন তো আসে যে সামনেই তো নির্বাচন, আর কয়েক মাস পর নির্বাচন। মতুয়া গড় মানে একটা সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়, তারা তো এই মুহূর্তে দাঁড়িয়ে দিগ্ভ্রান্ত হয়ে যাবেন। এইভাবে যদি ঠাকুর বাড়ির 2 সদস্য নিজেদের মধ্যে এরকম ভাবে লড়াই করে, হ্যাঁ রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু এইভাবে যদি লড়াই করে তাহলে তো তারা তো উদ্ভ্রান্ত হবে। দেখো একদমই তাই, এই বিভ্রান্তি মতুয়া পরিবারে, মতুয়া গড়ে স্বাভাবিকভাবে দিনে দিনে বাড়ছে। তুমি জানো একদিকে প্রায় 14% গাইঘাটা বিধানসভাতেই কিন্তু হচ্ছে আনম্যাপড হয়েছে। ফলে যে সমস্ত মানুষের আনম্যাপড হয়ে রয়েছে তারা কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছেন। তার মধ্যে এরকম একটা বিশৃঙ্খলা, 2 পরিবারের মধ্যে মারামারি, 2 পরিবারের যে সদস্যরা গেছিলেন বা সমর্থকরা গেছিলেন তাদেরকে যেভাবে ধাক্কাধাক্কি করা হয়েছে, মারধর করা হয়েছে, একজন এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে মতুয়া গড় কিন্তু এমনিতেই এই এসআইআর আবহে তারা আতঙ্কিত, তার সঙ্গে এইরকম একদম আতঙ্কে আশঙ্কায় রয়েছেন, অন্যদিকে দ্বিধাবিভক্ত হতে হচ্ছে। অনেক ধন্যবাদ দীপঙ্কর। আমাদের পক্ষ থেকে কাউন্টার অ্যাটাক করা হয়নি, একতরফা আমাদের মানুষকে মেরেছে। আমরা পুলিশের কাছে আবেদন রেখেছি, ইমিডিয়েট এদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং আগামী দিনে এই মতুয়া সাধুগুসাই পাগলদের উপর আরএসএস বিজেপির গুন্ডা বাহিনীর যে আক্রমণ, এর প্রতিবাদে আগামী দিনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা আরও বৃহত্তর কর্মসূচি নেব। 30 কিলোমিটারের মধ্যেই নেই, আমি আষাঢ় ব্রিজেরই ওই পাশে নেই, আমার বাড়ি ও পাশে, আর হ্যালেন্স অঞ্চলের মধ্যে না আসেননি। তাহলে গ্রেপ্তার করলো কিছুর জন্য? বাড়ির থেকে তুলে নিয়ে এসে আমি বললাম আমাকে ফুটিয়েজ দেখান আর আমি আসি কিনা দেখেন, মিথ্যে কথা বললে হবে নাকি? ছিলাম বা আমি আছি, আমি তো কোথাও নাই, 30 কিলোমিটারের মধ্যে নেই। আপনি কার অনুগামী, শান্তনু না মমতা ঠাকুরের? আমি শান্তনুর অনুগামী। শান্তনুর অনুগামী। এটা তাদের ঠাকুর বাড়ির আভ্যন্তরীণ বিষয়, এটা তারা বুঝবে, এটা নিয়ে আমাদের মন্তব্য করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কোনো রাজনৈতিক দলেরই নেই, এটা পারিবারিক বিষয়। তাদের কি নিয়ে মারামারি লাটালাটি হচ্ছে সে তো অনেক বাড়িতেই হয়। পরে খবরে নজর রাখবো, প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার লিস্টের নাম তোলার অভিযোগ, বাবা চুরির অভিযোগে থানার দ্বারস্থ বড় ছেলে, লিখিত অভিযোগ দায়ের নিউ টাউন থানায়। অভিযোগ রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বালির বাগান এলাকার বাসিন্দা ফেলারাম বিশ্বাস। 2011 সালে তার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি ফেলারামের 2 ছেলে 2 মেয়ে রয়েছে, অথচ এসআইআর এর তালিকায় ফেলারামকে বাবা দেখিয়ে নাম তুলেছে প্রতিবেশী বাংলাদেশের যুবক সুরাজ বিশ্বাস। শুধু পরিচয়পত্র ব্যবহার করে এপিক কার্ড নয়, তৈরি করেছে ভারতীয় পাসপোর্ট, এমনকি আধার কার্ডও। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের 119 নম্বর পার্টের বিজেপির বুথ সভাপতি তিনি। থানার দ্বারস্থ হয়েছেন ফেলারাম বিশ্বাসের বড় ছেলে উত্তম বিশ্বাস। যদিও অভিযুক্ত যুবক দাবি করছেন উত্তম বিশ্বাসী তার দাদা মনোমালিন্যের কারণে সম্পর্ক নাকি এখন অস্বীকার করছেন। তো মানে আমার বাবার হচ্ছে, আমার বাবাকে বাবা বলেছে, সেই হিসাবে ভাই, কিন্তু আমাদের কোনো ব্লাড রিলেশন ওর সঙ্গে নেই। তারা অভিযোগ করছে, কেন কি কারণ তো জানি না, আমি সেটা কথা বলতে হবে ভাইদের সাথে কি ব্যাপার আছে। এখন রাজ্যের সেপারেট হয়ে গেছে, হয়তো সে কারণে কোনো কিছু হতে পারে, আমি জানি না কি কারণ ওরা কি বলছে। ভারতীয় জনতা পার্টির 119 নম্বর বুথের সভাপতি সেই ব্যক্তি সেই এনুমারেশন ফর্মে তার বাবার নাম হিসেবে যার ভোটার আই কার্ড এবং যে তথ্য দিয়েছে সেটি সম্পূর্ণ ভুয়ো এবং এসআইআর এর যারা দায়িত্বে আছে তাদের অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। টার্গেট 26 বছর শেষে অ্যাকশন মোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বছর শেষে জোড়া ভার্চুয়াল বৈঠক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ ঘোষ। সৌরভ, আমরা জানি যে আর মাত্র কটা দিন, তারপর পরের বছর যেই হবে, নতুন বছর থেকে একেবারে সবাই ইলেকশন মোডে ঢুকে যাবে, প্রত্যেকটা রাজনৈতিক দলও। সেক্ষেত্রে সেই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়াল মিট কাদের নিয়ে, ঠিক কী কারণে, কোন দিশা দেখাতে চলেছেন তিনি?
শর্মিষ্ঠা, প্রথমেই বলি, এই যে তুমি বললে জোড়া ভার্চুয়াল মিট, প্রথম ভার্চুয়াল মিট আগামীকাল হবে, যেটা সংবাদ আমরা আগেই করেছি, যেখানে 5,000 কর্মী, নেতা, জনপ্রতিনিধিদের নিয়ে বসবেন। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের প্রচার নিয়ে সেখানে আলোচনা হবে, উন্নয়নের পাঁচালী নিয়ে আলোচনা হবে, যে প্রচারটা নামিয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে 1 লক্ষেরও বেশি বিএলও 2দের নিয়ে, জনপ্রতিনিধি এবং অন্যান্য নেতাদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 28 তারিখে কিন্তু বৈঠক করছেন, আবার আরেকটি দ্বিতীয় ভার্চুয়াল বৈঠক করছেন, অর্থাৎ এই বছরের শেষে 2টো ভার্চুয়াল বৈঠক। এবং যেটা জানা যাচ্ছে যে একেবারে নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই কিন্তু উত্তরবঙ্গ দিয়ে সফর শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একেবারেই নির্বাচনের আগে অ্যাকশন মোডে শাসক দলের সেকেন্ড ইন কমান্ড। একদম, অনেক ধন্যবাদ সৌরভ। আমরা কথা বললাম সহকর্মী সৌরভ গুহর সঙ্গে, এবং আগেও নির্বাচনের আগে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গ থেকে বারবার সফর শুরু করেছেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে একের পর এক জেলা পেরিয়ে যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আদলেই কি প্রচার সারতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে আমাদের নজর থাকবে। তবে নজর রয়েছে এই বছর শেষে জোড়া ভার্চুয়াল বৈঠকের দিকেও, কারণ সেখান থেকে তিনি ঠিক কি বার্তা দেন, কি রূপরেখা ঠিক করেন, সেদিকে প্রত্যেকের নজর। অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে যেমন করে হোক তাদের যারা ভোট ব্যাংক, তাদের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। কিন্তু আমার মনে হচ্ছে বর্তমান বাংলার যে পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস যাদের উপরে ভরসা করছে, অর্থাৎ সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, তারাও তৃণমূলকে আগামী দিনে ভোট দেবেন বলে আমার মনে হয় না। তারাও বুঝতে পেরেছেন তাদের শুধু ব্যবহার হয়, তাদের বোমা বাঁধার কাজে লাগে, তাদের দাঙ্গা করার কাজে লাগে, তারা জেলে যায়, তাদের পরিবারের লোকেরা জেলে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের লোকেরা করে খায়। ডব্লিউবিসিএস অফিসারদের মুখ্যমন্ত্রীর এসআইআর বার্তা। তোপ শুভেন্দু এসআইআর এ নিযুক্ত ডব্লিউবিসিএস অফিসারদের পাঠানো মুখ্যমন্ত্রীর চিঠি পোস্ট করে আক্রমণ করেছেন। একদিকে ডব্লিউবিসিএস অফিসারদের বঞ্চিত করছে সরকার, অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ বিরোধী দলনেতা। ডব্লিউবিসিএস অফিসারদের উপকারের কথা মনে করিয়ে অনুগত থাকতে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ শুভেন্দু। একই সঙ্গে ডব্লিউবিপিএস অফিসারদের সঙ্গে প্রাপ্তি পার্থক্য তুলে ধরে বঞ্চনার ডব্লিউবিসিএস অফিসারদের যেভাবে বঞ্চনা করা হয়েছে সেই অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু। এসআইআরকে প্রভাবিত করার এটা চেষ্টা, এবং এইভাবে বহু ধরনের চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায়। যেহেতু আপনারা জানেন ইআরও এবং এইআরও এরা মূলত ডব্লিউবিসিএস অফিসার, তাদেরকে দিয়ে এইভাবে কাজ সামলানোর চেষ্টা করা হচ্ছে। আমরাও ছেড়ে দেবো না, আমরা নজরে রাখছি। মনে রাখবেন, আপনার চাকরি গেলে কেউ বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না, কারণ কোর্ট আপনার চাকরি, আপনাকে কিন্তু কোর্টে গিয়ে সম্মুখীন হতে হবে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করব। মমতা ব্যানার্জি যেরকম পরিবারের অভিভাবিকার মতো তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, হতে পারেন তারা সরকারি অফিসার, কিন্তু তার সাথে সাথে তারাও এই রাজ্যের সংস্কৃতির সাথে জড়িত, এই রাজ্যের মানুষ, অথবা বাইরের রাজ্য থেকে আসলো এই রাজ্যেরই একজন হয়ে গিয়েছেন। পরিবারের অভিভাবিকা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বড়দিনের অভিনন্দন জানিয়েছেন, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তাতে স্বাভাবিকভাবেই গাত্র দেওয়া হবে শুভেন্দু অধিকারীর। এই সংস্কৃতি ওরা ধরতে পারবে না বলেই বাংলা কখনো ওদের নিজেদের আপন হবে না, বাংলা তার নিজের মেয়েকেই চাইবে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, জনসংখ্যা বৃদ্ধির যুক্তিতে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়াতে চায় রাজ্য। 50 থেকে বাড়িয়ে ওয়ার্ড সংখ্যা 66 করার প্রস্তাব পাশ মন্ত্রিসভায়। যদিও ভোটের মুখে রাজ্যের এই তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দীক্ষা, বিরোধীরা প্রশ্ন করছেন যে ভোটের মুখে এভাবে ওয়ার্ড সংখ্যা বাড়ানোর কারণটা কি? দেখো, হাওড়া পুরসভার যখন ছিল 1980 সালের যে পুরো আইন, সেটা সংশোধন করে বিধানসভায় বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালের মন্ত্রিসভার বৈঠকে। সেখানে বলা হয়েছে যে 2015 সালে কিন্তু হাওড়া পুরসভা সেটা বালি পুরসভার সঙ্গে জুড়ে দিয়ে 66টি মোট ওয়ার্ড তৈরি হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে 2021 সালে ফের বালি পুরসভাকে হাওড়া পুরসভা থেকে বাদ দিয়ে দেওয়া হলো। অর্থাৎ কিনা তাহলে কি হবে, হাওড়া পুরসভার কিন্তু ওয়ার্ড সংখ্যা 50 হয়ে যাবে। কিন্তু সেই সিদ্ধান্তে তখন শিলমোহর দেয়নি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, কিন্তু এবারে সিডি আনন্দ সেটাতে শিলমোহর দিয়েছেন। শিলমোহর দেওয়ার পরে এবারে গতকাল যে মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানে আবার ঠিক হয়েছে না, বালি পুরসভাকে আলাদা করে দেওয়া হলেও হাওড়া গত 10 বছরে জনসংখ্যা দ্বিগুণ হারে বেড়ে গেছে, এবং সেই কারণেই তারা চাইছেন 66টি ওয়ার্ডে থাক। অর্থাৎ বালি পুরসভা নিয়ে যে 66টি ওয়ার্ড ছিল, বালিকে বাদ দিয়েও তারা 66টি ওয়ার্ড চাইছেন। আর এখানেই বিরোধীরা বলছে যে
66টা কেন দরকার পড়বে? কারণ বিধানসভা ভোট থেকে কিন্তু ইতিমধ্যেই 1,90,000-এর মতন ভোট বাতিল গিয়েছে। নো ম্যাপিং এর তালিকায় রয়েছে 90,000-এর বেশি ভোট, কিছু সংখ্যক বেশি ভোট। নো ম্যাপিং মানে ভোটারদের নতুন ভোটার হিসেবে ধরলেও ভোটার কমছে লক্ষাধিক। তাহলে কি কোন যুক্তিতে এই জনসংখ্যা বৃদ্ধির কথা বলা হচ্ছে সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। পাশাপাশি এর পেছনে ঠিক ভোটের আগে এই যে সংশোধন করার জন্য কথা ক্যাবিনেটে পাস হলো সিদ্ধান্ত, সেখানে কি কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে তৃণমূল? সমীকরণ করছে না সেটাই নজর রাখো। ধন্যবাদ তোমাকে। হাওড়াকে নিয়ে রাজ্য সরকার আর জেলা প্রশাসন দুটাই দিশাভ্রমিত আছে। এরা বুঝতেই পারছে না যে কোন টেকনিক লাগিয়ে এখানে নির্বাচন জিততে হবে। এই প্রশাসনটা পুরোভাবেই এরা দিশাহীন, এরা কোনোতেই কিছু করতে পারছে না বলে এটা নতুন কৌশল লাগিয়েছে। এই হাওড়া কর্পোরেশন পূর্ণভাবে ব্যর্থ। 5 বছর বোর্ড, 7 বছর বিনা বোর্ডেও এরা আজ পর্যন্ত এডেড এরিয়া সর্বাঙ্গীন বিকাশ করতে পারলো না। যেখানে 3 মাস পর বিধানসভা নির্বাচন হবে, 3 মাস পর যেখানে সরকার বদল হতে পারে, সেখানে আপনি সিদ্ধান্ত নিয়ে কি করবেন? 3 মাসের পর কি টিএমসি আর সরকারে থাকবে? যে সে ডিলিমিটেশনের কথা বলছে সে সরকার চালাবে? এই যে টিএমসির কনফিডেন্স, এটাকেই বলা যায় ওভার কনফিডেন্স। এই জনসংখ্যা হচ্ছে ভুতুরে জনসংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ভোট ব্যাংক, যারা পিসির পকেটে থাকে, ভোটের সময় বেরিয়ে আসে, আবার ভোটের পার হয়ে গেলে ঢুকে যায় পকেটে। আপনি দেখতে পাবেন না, এরা অদৃশ্য, এদেরকে পাওয়া যায় না। এবং এইভাবেই সংখ্যা বাড়ছে। এবং মনে রাখবেন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে ভারতবর্ষের সবথেকে নোংরা পৌরসভা বা কর্পোরেশন। এটা আমাদের হাওড়ায় আগে বালির সাথে 66টা ওয়ার্ড হয়েছিল। তারপর দীর্ঘদিন যখন এই বিলটা আটকে ছিল গভর্নরের কাছে কয়েক বছর, যে জন্য হাওড়া পৌরসভা নির্বাচন করা যায়নি, সেই সময় আমরা আবার একটা বিল আনি যেটাতে হাওড়া পৌরসভাটা ইটসেলফ 66টা করি। পরবর্তীকালে এই গভর্নর এসে কিছুদিন আগে বিলটাকে আবার পাঠিয়ে দিয়েছেন। তাহলে একটা বিলে 50-66 হলো, আবার আরেকটা বিলে অলরেডি 66 হয়ে গেছে। শুনে এই বিলটা যেটা পাস হলো, আমাদের আইনটা হয়ে গেল। এরপরে নিশ্চিতভাবে আমাদের এখন তো ইলেকশনের আবহাওয়া এসে গেছে, এতদিন গভর্নরের জন্য আটকে ছিল, এরপরে ঠিক টাইমে হবে। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। ওড়িশার সম্বলপুরে চাঞ্চল্যকর এই ঘটনা। বাংলাদেশের সন্দেহে পিটিয়ে খুন অভিযোগ তৃণমূলের। সরাসরি বিজেপিকে নিশানা শাসক দলের। বিজেপি অবশ্য তৃণমূলের অভিযোগ খারিজ করেছে। মৃত জুয়েল রানার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। 5 দিন আগে ওড়িশার সম্বলপুরে একটি বহুতল নির্মাণের কাজে যান জুয়েল। সঙ্গে ছিলেন আরও কয়েকজন যুবক। তাদের মধ্যে 2 জন হাসপাতালে ভর্তি। ভিন রাজ্যে বাংলা শ্রমিক খুনের তুঙ্গে রাজনৈতিক চর্চা। উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছেন। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবর নেতা নেত্রীদের বলছেন আপনারা নিশ্চুপ কেন? বাঁচতে চাই তাই বিজেপি তাই বলে একটা লিখেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে এই স্লোগানটাকে বলেছে। তাহলে কি একবারই প্রকাশ্যে হুমকি যে যদি বেঁচে থাকতে চাও তাহলে বিজেপিতে এসো? এটা কি সরাসরি ওই হুমকি আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির থেকে? কারণ বাংলায় কথা বলছেন, বিজেপি করে না, তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা, যেটা সদ্য উড়িষ্যাতে আবার হল। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ওড়িশার সম্বলপুরে বাংলার যে যুবকের মৃত্যু হয়েছে, পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, তাকে বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে আপনাদেরকে নিশানা করছে তৃণমূল, কি বলবেন? দেখুন, যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখের। সেজন্য উড়িষ্যাতে এই মৃত্যুর ঘটনার কথা যেটা বললেন, তার জন্য সেই পরিবার এবং সংশ্লিষ্ট সবার জন্য সমবেদনা। কিন্তু সে বাংলাদেশি ছিল কি ছিল না, বাংলা ভাষী হওয়ার জন্যই তাকে পিটিয়ে খুন করা হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। আমরা যা খবর পাচ্ছি, উড়িষ্যা গভর্নমেন্ট এ নিয়ে তদন্ত করছে। কিন্তু এই ঘটনা যদি সত্যি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন, তাহলে তো পশ্চিমবঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ঘোষণা হয়ে যাওয়ার পর আর তো পরিযায়ী শ্রমিক বাইরে থাকার কথা না। 5,000 টাকার ভাতায় তো সমস্ত পরিযায়ী শ্রমিকের পশ্চিমবঙ্গে ফেরত চলে আসার কথা। তাহলে এই ঘটনা দুটো জিনিস প্রমাণ করছে যে, এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই মানে ভাতার প্রকল্পে আর পরিযায়ীদের আস্থা নেই,
অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা নেই, কারণ পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যেই কাজ করছে, পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না। এবং যত এই ধরনের পরিযায়ী শ্রমিকদের ঘটনা সামনে আসবে, তত পরিষ্কার হবে যে পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে পশ্চিমবঙ্গের সরকার গত 15 বছরে একদম সাধারণ মাটি কোপানোর কাজ, রাস্তা তৈরি কাজ, রাজমিস্ত্রির কাজ, এই কাজও দিতে পারছে না। এবং এই সংখ্যা প্রায় 70-75 লক্ষ। তো কেন পশ্চিমবঙ্গের এই অপশাসনের জন্য 75 লক্ষ লোককে বাইরে যেতে হচ্ছে? এই সরকারের এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে, 4 মাসের অপেক্ষা, তারপরেই এই ব্যবস্থার পরিবর্তন হবে। ধন্যবাদ। এবার জয় বাংলা বললেই মারের হুমকি অর্জুন সিং এর গলায়। পার্থ ভৌমিককে সরাসরি হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং। জিহাদিরা জয় বাংলা বলেই দীপু দাসকে পুড়িয়ে মেরেছে। জয় বাংলা বাংলাদেশের স্লোগান, বললেই পেটাবো। পার্থ ভৌমিকের গড়ে দাঁড়িয়ে এই হুঙ্কার দিচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ। জয় বাংলা বললে পেটাবো, তা আমি জয় বাংলা বললে পেটাবো আমি এই কথাটা বলিনি, কিন্তু এখন বলছি পার্থ ভৌমিক, তোমার এলাকা, তোমার বাড়ি এলাকা, তোমার বাড়ির সামনে আমি মিটিং করব। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জিহাদিরা আবার কালকে তোমার বাড়ি পোড়াবে না, তখন তোমার কি হাল হবে। আর নিশ্চিত থাকো, জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি, কোন বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, পাকিস্তানি পোড়াতে গেলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো। মোদি 56 ইঞ্চি ছাতি নিয়ে ঘরের মধ্যে বসে আছেন, ঘরের দরজা ভয়ে ঘরের দরজা বন্ধ করে বসে আছেন, আর এখানে হুঙ্কার দিচ্ছেন অর্জুন সিং। কাদের? না, এখানে পশ্চিমবঙ্গে জয় বাংলা বলে পেটাবো। আহারে কি বীরত্ব! দরকার হলে বর্ডার ক্রস করে ওদিকে গিয়ে লড়াই করুন না, দেখি মোদির সঙ্গে নিয়ে। মোদিও চুপ, অমিত শাহ চুপ, সব হজম করছে। আর এখানকার এই বীর পিঙ্গম সব গঙ্গা ফড়িংগুলো তারা তিরিং তিরিং করে লাফাচ্ছে। লজ্জা হওয়া উচিত। বাংলায় জঙ্গল রাজ চলছে, এপ্রিলের পর আসবে সুশাসন। মোদির সুরে সুর মিলিয়ে দাবি শুভেন্দু অধিকারী। অনেক খেটে 2011-এ পরিবর্তন এনেছিলেন, কিন্তু গরিব মানুষের কোনো পরিবর্তন হয়নি। এবার এমনটাই দাবি বিরোধী দল নেতা। জঙ্গল রাজ চলছে কেন? সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেই সরকার প্রকৃত সুশাসন দেবে। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম, সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারেই আসবে, সেটা নরেন্দ্র মোদীজির আদর্শে, তার নেতৃত্বেই আসবে। অটলজির স্বপ্ন পূরণ হবে, সেই সরকার তৈরি হবে। আর ফুল ফাইনালে এই মুহূর্তে যে বড় খবরে আমাদের নজর রাখতেই হবে, অশান্ত বাংলাদেশ। তার মধ্যেই TV9 বাংলার এক্সক্লুসিভ নিউজ ব্রেক। ইউনূসের বাংলাদেশের চরম নৈরাজ্যের মধ্যেই এবার শিলিগুড়ি করিডোরে কড়া নিরাপত্তা। 3 দিক থেকে ঘিরে ফেলা হলো চিকেন স্নেক। এই মুহূর্তের সব থেকে বড় খবর, বাংলা, বিহার, আসামের দিক থেকে চিকেন স্নেকে কড়া নজরদারি ভারতের। আপনাদের জানিয়ে রাখবো, TV9 বাংলার সব থেকে বড় ব্রেক। এই মুহূর্তে শিলিগুড়ি করিডোরে মোতায়েন করা হলো ব্রহ্মোস S-400। এই মুহূর্তের সব থেকে বড় খবর, চিকেন স্নেকের আশেপাশে গড়ে তোলা হলো 3টে নয়া সামরিক ঘাঁটি, যেখানে মোতায়েন স্পেশাল ফোর্স, প্যারাফোর্স, গোয়েন্দা ইউনিট এবং RDF এর বাহিনী। এই মুহূর্তে গ্রাফিক্যালি দেখাচ্ছি আপনাদের, দেখুন খুব ভালো করে। শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন স্নেক বলা হয়, 3 দিক থেকে ঘিরে ফেলা হলো চিকেন স্নেককে। বাংলা, বিহার, আসামের দিক থেকে চিকেন স্নেকে কড়া নজরদারি। শিলিগুড়ি করিডোরে মোতায়েন করা হলো ব্রহ্মোস S-400 ডিফেন্স সিস্টেম। চিকেন স্নেকের আশেপাশে গড়ে তোলা হয়েছে 3টি নতুন সামরিক ঘাঁটি। মোতায়েন করা হয়েছে প্যারা স্পেশাল ফোর্স, গোয়েন্দা ইউনিট, RDF বাহিনী। একদিকে যখন বাংলাদেশে চরমে নৈরাজ্য, অন্যদিকে ভারতও কিন্তু নিরাপত্তার দিকে এবার বাড়তি নজরদারি দিল। চিকেন স্নেকে মোতায়েন করা হলো কড়া নিরাপত্তা।
একদম এই মুহূর্তে আমরা সেই কুইক গ্রাফিক্স গুলো আমরা তুলে ধরবো এবং যে অবস্থা দেখতে পাচ্ছি যে চিকেন স্নেকে বাংলা বিহার অসমের দিক থেকে যে চিকেন স্নেকে রয়েছে সেই চিকেন স্নেকে কড়া নজরদারি রয়েছে, কারণ এই চিকেন স্নেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মানে নেপাল এবং বাংলাদেশের যে করিডোরটা রয়েছে সেটা মাত্র 22 কিলোমিটার। এবং বারবার একটা কথা কিন্তু ভারতের তরফ থেকে একটা কথা খুব স্পষ্ট করা হয়েছে, উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি গোটা ভারতের সংযোগ রক্ষাকারী এই চিকেন স্নেক স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই চিকেন স্নেক দিয়ে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের একাধিক মৌলবাদী জঙ্গি নেতারা হুঁশিয়ারি দিচ্ছিল একাধিকবার, তাদের নজর তাদের কুনজর এই চিকেন স্নেকের দিকেই ছিল। আর এবার ভারতের দিক থেকেও কিন্তু পাল্টা প্রস্তুতি নিয়ে ফেলা হলো, শিলিগুড়ি করিডোরে মোতায়েন করা হলো ব্রহ্মোস S-400। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী শান্ত। এই করিডর যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেমন বলছিল যে অনেক কুনজর রয়েছে এই করিডরে এবং একটা অনুপ্রবেশের দিক থেকেও কিন্তু এই করিডর যথেষ্ট ইম্পর্টেন্ট। সেই করিডরের কাছে ব্রহ্মোস মোতায়েন, S-400 মোতায়েন, এটা তো যথেষ্ট কিছু একটা বার্তা দিচ্ছে, মানে ইঙ্গিতবাহী বক্তব্য রাখছে নাকি, মানে এই কোনো দিকটাকেই আমরা ছেড়ে কথা বলছি না। একদমই, এর পেছনে রয়েছে তিনটি কারণ। এক, চীন লালমনিরহাটে বাংলাদেশের হয়ে সেখানে বায়ুসেনা ঘাঁটি তৈরি করে দিচ্ছে। যদিও বাংলাদেশের তরফে জানানো হয়েছে সেখানে কোনো বায়ুসেনার বিমান থাকবে না, তবুও চীনকে বিশ্বাস নেই, বাংলাদেশকেও বিশ্বাস নেই, যে কারণে কিন্তু ভারত প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই পদক্ষেপ। দুই, এই যে চিকেন করিডর এইখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ঠাকুরগাঁও যে তাদের যে বিমান ঘাঁটি রয়েছে সেখানে ইতিমধ্যে বাংলাদেশের সেনাপ্রধান তারা নিজেরাও ওই বিমান ঘাঁটিটাকে নতুন করে সাজাতে শুরু করেছে, সংস্কার করতে শুরু করেছে। তিন, এই চিকেন করিডরের ঠিক মাত্র 35 কিলোমিটার দূরে বাংলায় যখন হাসিনা সরকার পতন হয় তারপর থেকে ISI এর চিফ বারবার করে সেই অংশে এসেছে এবং সেখানে নিজেদের অ্যাক্টিভিটি বাড়িয়েছে, নিজেদের একাধিক অফিস তৈরি করেছে। অর্থাৎ এই কারণগুলো থাকার জন্যই কিন্তু চিকেন নেক করিডরকে নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এখন প্রতিরক্ষা মন্ত্রক তথা ভারতীয় সেনা। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকও কিন্তু নিজেদের তরফে যাবতীয় পরিধি বাড়িয়ে নিয়েছে। দেখো, ইতিমধ্যে চিকেন নেক করিডরকে রক্ষার জন্য 3টি সেনা ছাউনি তৈরি, 3টি গ্যারিসন অর্থাৎ 3টি সেনাঘাঁটি তৈরি হয়েছে। তবে S-400 এবং ব্রহ্মোস মিসাইলের রেজিমেন্ট সেখানে তৈরি বসানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে জবাব দেওয়া যে কোনো রকম কোনো বেচাল দেখলে কিন্তু এর ব্যবস্থা নেওয়া হবে। যে কারণে প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় সেনার যে অন্যতম শিরদাঁড়া হিসেবে যাকে বিবেচিত করা হয় সেই S-400 এবং ব্রহ্মোস রেজিমেন্ট এখন শিলিগুড়ি নেক করিডর থেকে মাত্র 21 থেকে 22 কিলোমিটার দূরেই রাখা হয়েছে। একই সঙ্গে তোমাকে বলে রাখি, তোমার থেকে জানতে চাইবো শান্ত, খুব স্পষ্ট করে আরেকটা জিনিস জানতে চাইবো আমরা। একদম এই সাম্প্রতিক সময় দেখছিলাম বারবার 7 সিস্টার্স দখল করার হুঁশিয়ারি একদিকে যখন মৌলবাদী নেতারা বাংলাদেশে দিচ্ছিল, তার পাশাপাশি একাধিক সীমান্তবর্তী রাজ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের তুরস্কে তৈরি করা ড্রোন নজরদারি রাখছে, বারবার সেখানে টহল দিচ্ছে, এমন অভিযোগ ভারতীয় প্রতিরক্ষার দিক থেকে আসছিল। আমি এই বিষয়টা আরেকটু স্পষ্ট হতে চাইবো তোমার কাছ থেকে যে ভারতের জন্য সেটাও বা কতটা চিন্তার। দেখো, চিন্তা তো রয়েছে, কারণ তুরস্কের ড্রোন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুরস্কের ড্রোন কতটা কার্যকরী সম্প্রতি আমরা বিভিন্ন কর্মকাণ্ডে দেখতে পেয়েছি। তবে ভারতের অপারেশন সিঁদুরে তুরস্ক দাঁড়াতে পারেনি, তবুও তুরস্কের ড্রোন কিন্তু বাংলাদেশ নিচ্ছে এবং বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্তের নজরদারির জন্য মাঝে মধ্যেই বাংলাদেশ সেনার তরফে সেগুলো ওড়ানো হচ্ছে। যে কারণে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও কিন্তু মিজোরাম উত্তর পূর্ব ভারতে নিজেদের ড্রোন অ্যাক্টিভিটি বাড়ানো হয়েছে, যেগুলো মূলত মণিপুরে দিকে বা মায়ানমার বর্ডারের ওপর ব্যবহার করা হতো। সেই ড্রোনগুলোর বেশিরভাগই কিন্তু এখন বাংলাদেশ বর্ডার অর্থাৎ মণিপুর মিজোরামের দিকে যে বাংলাদেশ বর্ডার সেইখানে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ ভারত কিন্তু পিছিয়ে নেই। তবে তুরস্কের ড্রোনগুলো কিন্তু অস্ত্র বহনে সক্ষম, মিসাইল বহনে সক্ষম, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভেতরে একটা এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছিল যে পাকিস্তানের সঙ্গে তার একটা সামরিক সমঝোতা করতে চাইছিল। সেই সমঝোতার অন্যতম মূল লক্ষ্যগুলো কি ছিল? যে দুই দেশ একে অপরের অস্ত্র ব্যবহার করতে পারবে, দুই দেশ একে অপরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে। তোমার কি মনে হয়, তোমার অভিজ্ঞতা থেকে কি মনে হয় ভারতের তরফ থেকে এই যে পাল্টা পদক্ষেপগুলো করা হলো সেটা কি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে যেভাবে পাকিস্তানের সঙ্গে তাদের মাখামাখি বা ভারতের শত্রু বলে যারা বিশ্বমঞ্চে পরিচিত তাদের সঙ্গে বাংলাদেশের মাখামাখি সেটাকে মাথায় রেখেই ভারতের এই সামরিক পদক্ষেপ?
একদমই, দেখো জবাব তো দেওয়ার দরকার ছিল, যে কারণে দ্বীপ কালকে আমরা যে দেখেছি K4 গোত্রের যেটা হচ্ছে পরমাণু বহনে যে মিসাইল সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশকে জবাব দেওয়ার জন্য। নইলে আইএনএস আরিহান যেটা কিন্তু বঙ্গোপসাগরে থাকে না, সেটা থাকে হচ্ছে আরব সাগরে, যেখান থেকে মূলত পাকিস্তান বর্ডার কাছে, সেখান থেকে এই ধরনের সাবমেরিনে K4 গোত্রের মিসাইল লঞ্চ করা হয়। কিন্তু এইখানে দেখা গেল সেটা বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর থেকে লঞ্চ করা হলো মূলত বাংলাদেশকে বার্তা দেওয়ার জন্য। যেভাবে পাকিস্তান বাংলাদেশের মধ্যে অলিখিত চুক্তি এবং কিছুদিনের মধ্যে সেটা লিখিত চুক্তি আকারে হবে, সেই চুক্তিকে সেই পাল্টা বার্তা দিতেই মিসাইল S-400 ব্রহ্মস রেজিমেন্ট এবং মিজোরামে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ সামরিক ঘাঁটি তৈরি করছে ভারতীয় সেনা। এবং এইটা কিন্তু বাংলাদেশকে জবাব দেওয়ার জন্য, একই সঙ্গে 1971-এর যুদ্ধ সেটা কিন্তু ভারত বারবার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তোমরা দুটি ফ্রন্ট, অর্থাৎ পাকিস্তান ফ্রন্ট, উল্টো দিকে বাংলাদেশ, পূর্বোত্তর পাকিস্তান, এই দুটো ফ্রন্টে লড়াই করে কিন্তু জয়ী হয়েছিল। এবার তখনকার থেকে কিন্তু ভারত এখন অনেকটা এগিয়ে গিয়েছে সামরিক ক্ষেত্রে, আধুনিক একেবারে তাই। সায়ন্ত, সেই প্রসঙ্গে আমি আরো একবার দর্শকদের মনে করে দিই যে গতকাল তুমি যে কথাটা বলছিলে, গতকাল কিন্তু ভারত এক জোড়া মিসাইল টেস্ট করেছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, একটা ডিফেন্সের জন্য ইম্পর্টেন্ট আর একটা অফেন্সের জন্য। আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখায় এই মুহূর্তে। ভারত গতকাল এক জোড়া মিসাইল টেস্ট করেছে, একটা আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম, সেই ছবিটাও দেখাচ্ছি আপনাদের, আর একটা K4 গোত্রীয় মিসাইল সিস্টেম, যেটা অফেন্সের জন্য বা আক্রমণের জন্য বা অ্যাটাকের জন্য ব্যবহার করা হয়। যে K4 মিসাইলটি ভারত গতকাল টেস্ট করেছে, সেটি পরমাণু বোমা বহন করতে সক্ষম, 3500 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এমন মিসাইল। গোটা বিশ্বের মধ্যে খুব কম দেশের কাছে এই রকম মিসাইল রয়েছে। আর এর পাশাপাশি ভারতের ডিফেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে যে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেমও ভারত গতকাল একদম সাকসেসফুলি টেস্ট করেছে, 100% অ্যাকিউরেসি। অর্থাৎ ডিফেন্স এবং অফেন্স ভারত কিন্তু দুই জায়গা থেকেই তৈরি। সায়ন্ত, আমাদের সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। দীপ, তুমি যে বিষয়টা বলছিলে এবং সায়ন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করছিল যে কোথায় গিয়ে এই সাংঘাতিক একটা পদক্ষেপ নিতে হচ্ছে ভারতকে। কারণ বাংলাদেশের লালমনিরহাট, সেই লালমনিরহাটে চীন যেভাবে নিজেদের বায়ুসেনা ঘাঁটি তৈরি করে নিয়েছে, কারণ উপমহাদেশে অস্থিরতা বাড়াতে আরও কাছাকাছি হয়েছে চীন পাকিস্তান। কারণ এখানে চীনের মদত বা পাকিস্তানের মদত বাংলাদেশের মাটিতে, সেই মদত কিন্তু প্রত্যেকটা মহলে আলোচনা করছে, কেউই উড়িয়ে দিতে পারছে না। পুরোপুরি ঘনিষ্ঠ হচ্ছে বেজিং এবং ইসলামাবাদের সামরিক সম্পর্ক। আমাদের আরো বিস্তারিত তথ্য দেবেন আমার সহকর্মী সুজয়, সঙ্গে রয়েছেন। সুজয়, সামরিক ক্ষেত্রে চীন এবং পাকিস্তান দুপক্ষ কাছাকাছি হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের লালমনিরহাটে তারা বায়ুসেনা ঘাঁটিও করে ফেলেছে চীন, এবং পাকিস্তান তো সব দিক থেকে সাহায্য করছে। এই দুই শক্তি কাছাকাছি আসা কতটা উদ্বেগের, কতটা চিন্তার? দেখো, মার্কিন কংগ্রেসের সদ্য যে পেন্টাগন রিপোর্ট পেশ করেছে তাতে বোঝা যাচ্ছে যে চীন এবং পাকিস্তান তারা সামরিক ক্ষেত্রে আরও ঘনিষ্ঠতা বাড়ছে তাদের মধ্যে, তারা আরও কাছাকাছি আসছে। তার কারণ চীন তাদের একাধিক অস্ত্রশস্ত্র, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম, শুধু তাই নয়, জলপথে ব্যবহারের জন্য একাধিক তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একাধিক অস্ত্র তারা পাকিস্তানকে দিচ্ছে। কিন্তু তোমাদেরকে মনে করে দিই বা সাম্প্রতিক যে পাকিস্তানের ওপর যে আক্রমণ আনেছিল ভারত, অর্থাৎ অপারেশন সিন্ধু, সেখানে যে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান ব্যবহার করেছিল সেটা কিন্তু দেওয়া ছিল এই চীনের থেকেই দেওয়া হচ্ছিল। আর তার ফল কি হয়েছে সেটা গোটা পৃথিবীর সামনে চলে এসছে যে চীন থেকে যে সমস্ত অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হয় সেটা আসলে খোকলা, সেটা একেবারে সম্পূর্ণভাবে ফাঁপা একটা অস্ত্র। সেখানে S-400 রয়েছে ভারতের কাছে। সুতরাং পাকিস্তান এবং চীন যতই কাছাকাছি আসুক, চীন যতই তাদের অত্যাধুনিক সামগ্রী সরবরাহ করুক, ভারত তাদের থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে। ভারতের নিজস্ব DRDOর মাধ্যমে যে সমস্ত মিসাইল তারা তৈরি করছে এবং অন্যান্য যে সমস্ত অত্যাধুনিক অস্ত্র রয়েছে, সেখানে চীন থেকে পাঠানো পাকিস্তানকে যে সমস্ত অস্ত্র তার ধপেও টিকবে না। তবুও যেহেতু পেন্টাগনে এরকম একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, সুতরাং ভারত সরকার এই বিষয়টিতে নজর রাখছে। তাই তো দীপ, কারণ দীপ তুমি যে খবরটা ব্রেক করলে, মানে TV9 বাংলার এক্সক্লুসিভ তথ্য, যে চিকেন করিডরকে কিভাবে শক্তিশালী করছে, যে যেটাকে ভারতের দুর্বল জায়গা বলা হয়, সেই দুর্বল জায়গাটাকে সব দিক থেকে সবল করার প্রক্রিয়া চলছে। একেবারেই তাই। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। আমি সরাসরি কর্নেল চৌধুরীর কাছে যাবো। কর্নেল চৌধুরী,
বাংলাদেশে অশান্তি যখন থেকে শুরু হয়েছিল তারপর থেকেই যখনই আপনার সঙ্গে কথা হয়েছে আপনি বারবার চিকেন স্নেকের কথা বলেছেন এবং বারবার এই প্রসঙ্গে জোরালো সওয়াল করেছেন যে চিকেন স্নেকে ভারতের নজরদারি বাড়ানোটা খুব দরকার এবং ভারত নিঃশব্দে সেটা বাড়াচ্ছিল। এবার একেবারে সরাসরি প্রকাশ্যে জানতে পারা গেল ভারত S-400, ভারত তার ব্রহ্মসের মতন মিসাইল একেবারে শিলিগুড়ি করিডোরে চিকেন স্নেকের কাছে মোতায়েন করে রয়েছে, রেখে ফেলেছে অলরেডি। পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে কর্নেল চৌধুরী? একদম সঠিক দীপ, আপনি যেটা বলেছেন, যদিও এটা এখন গণমাধ্যমে এসে গেছে, এটা আসা উচিত ছিল না। যাই হোক, ভারতকে নিশ্চিতভাবে এই 60 কিলোমিটার বা 120 কিলোমিটার, যেটা শিলিগুড়ি করিডোর চিকেন নেক যাই বলেন, সবচেয়ে কম দৈর্ঘ্য 22 কিলোমিটার, এটা সেন্সিটিভ এরিয়া। ভারতের অন্য রাষ্ট্রেরও অনেক সেন্সিটিভ এরিয়া আছে, আমরাও জানি বাংলাদেশের বহু সেন্সিটিভ এরিয়া আছে। তবে যেহেতু আমরা ভেতরে অভ্যন্তরীণ কথা বলছি রাষ্ট্রের, আমাদের নিজেদের যে ডিফেন্স সেটাকে যেভাবে তৈরি করা দরকার, দিল্লি ঠিক একইভাবে সেটার দিকেই নজর রেখে তৈরি করছে। ইতিমধ্যে 3-4টে গ্যারিজন তৈরি হয়েছে এবং আপনি যেটা বললেন ব্রহ্মস মিসাইল এবং আরো S-400 এর একটা ব্যাটারি এই বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। এটা কমপ্লিটলি ফর এ ডিফেন্স পার্ট, নট অনলি ফর বাংলাদেশ, বাট আমরা যেহেতু 2.5 ফ্রন্টে লড়াই করি, চীন আমাদের প্রধান, আমাদের সেন্ট্রিক, যেহেতু অরুণাচল প্রদেশ এবং কমপ্লিট টিবেটিয়ান প্ল্যাটো আছে, বাংলাদেশ ইজ দেয়ার। বাংলাদেশকে আমরা ধরি, তবে সেই ধর্তব্যের মধ্যে অতটা ধরি না, কারণ বাংলাদেশে যেভাবে ওই রাষ্ট্রটা ইউজ করছে অন্যান্য রাষ্ট্র, সেটা পাকিস্তান হতে পারে, চীন হতে পারে, ভারতের বিরুদ্ধে, তাই আমাদের সামরিকভাবে সেই জায়গাটা রেডি থাকতে হবে। সেইভাবেই কিন্তু আমরা জিনিসটাকে গুছিয়ে নেওয়ার জন্য দিল্লি সেই তৎপরতা কিন্তু বারবার দেখা। কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট জানিয়ে রাখবো দর্শকদের জন্য। S-400 প্রসঙ্গে এবার আরো বড় সিদ্ধান্তের পথে প্রতিরক্ষা মন্ত্রক। অপারেশন সিঁদুরের পর S-400 আরো ক্ষেপণাস্ত্র চাইছে সেনা। অন্তত 280টি ক্ষেপণাস্ত্র মিসাইল কেনার প্রস্তাব। ভারতের কাছে এখন 3টি S-400 রয়েছে, যার মধ্যে ওয়েস্টার্ন কমান্ডে মোতায়েন রয়েছে S-400। আগামী বছর আরও 2টি S-400 পাওয়ার কথা রাশিয়ার কাছ থেকে। এছাড়াও ভবিষ্যতে আরও S-400 এবং এর পাশাপাশি আপনাদের মনে থাকবে পুতিন যখন ভারত সফরে এসেছিলেন তখন S-500 কেনার কথাও কিন্তু দুই দেশের মধ্যে হয়ে গেছে। আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছেন, আমি সরাসরি সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, S-400 যাকে ভারতের সব থেকে বড় একেবারে ডিফেন্স যে এপিসেন্টার বলা চলে, সেই আরও S-400 কেনার পথে এগোচ্ছে ভারত এবং এর পাশাপাশি রাশিয়ার কাছ থেকে S-500 এর মতন আরও অত্যাধুনিক ডিফেন্স মিসাইল সিস্টেমও পাওয়ার পথে এক ধাপ এগোলো ভারত। একদমই, দেখো S-400 কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেটা কিন্তু আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছি, এবং যে কারণে S-400 উপর আস্থা বেড়েছে। এবং শুধু S-400 না, আগামী যুদ্ধ আগামী যুদ্ধ যেন ভয়াবহ হতে পারে সেই কথা মাথায় রেখে কিন্তু S-500 কথাও ভারত চিন্তা ভাবনা করতে শুরু করেছে। এবং এই কারণে S-400 যে 3টি রয়েছে আরো 2টি খুব শীঘ্রই আসতে পারে, এবং আরো পাশাপাশি S-400 আরো বেশ কয়েকটি কেনার কথা চিন্তা ভাবনা শুরু করেছে, এবং যেটা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকেও আলোচনা হতে পারে। পাশাপাশি এই S-400 কথা মাথায় রেখেই কিন্তু প্রায় 280টি মিসাইলও কেনা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে নিজেদের আকাশ সুরক্ষা ব্যবস্থা এবং নিজেদের মিসাইল সিস্টেমকে অনেক বেশি আপডেট করছে, যেটা অপারেশন সিঁদুরের 2.0 কথা মাথায় রেখেই করা হচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। শুধু ওয়েস্টার্ন বর্ডার না, ইস্টার্ন বর্ডারেও কিন্তু প্রয়োজনীয় দরকার হচ্ছে এই S-400 এর, যে কারণে চীন এবং বাংলাদেশের কথা মাথায় রেখেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে এক্সপার্ট রয়েছেন কর্নেল চৌধুরী রয়েছেন। কর্নেল চৌধুরী, আমি আপনার কথার প্রসঙ্গ ধরেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক চুনোপুটি নেতারা, ছাত্র নেতারা, তারা হুঁশিয়ারি দিচ্ছে যে এবার বাংলাদেশের সেনার চিকেন স্নেক দখল করা উচিত, বা এবার বাংলাদেশের সেনার পাকিস্তানের সাহায্য নিয়ে উত্তর পূর্ব ভারতকে মূল ভারত থেকে কাট অফ করে দেওয়া উচিত। আপনার কি মনে হয় ভারতের তরফ থেকে পাল্টা যে পদক্ষেপ এখন করা হলো বা প্রকাশ্যেও এলো বলা চলে, এরপরে কি আর বাংলাদেশের সাহস হবে ভারতকে চোখ রাঙানি দেওয়ার? আমি আবার বলছি যে এই যারা গোপদারি ওঠেনি, ছাত্র নেতা বলেন অথবা নেতা হয়েছে হঠাৎ করে এই গণ অভ্যুত্থানের পর 16 মাস আগে, তাদের যে হাস্য কৌতুক আমাদের বিভিন্ন চ্যানেলে শোগুলো হয়, বাংলাদেশে এমনি আর্থিক অবস্থা খুব ভালো নয়, তাদের আমার মনে হয় ভারত সরকার এই হাস্য কৌতুক এই কথাগুলো বলার জন্য ভারতের চ্যানেলে এই যেগুলো হাসি মজা হয়, লাইট এন্টারটেনমেন্ট হয়, ওদের নিয়ে আসা উচিত।
তাতে আমাদের ভারতবাসী বিশেষ করে পশ্চিমবাংলার যারা মানুষ 10 কোটি মানুষ সন্ধ্যেবেলা যখন টিভি দেখবে হাসতে পারবে, হচ্ছে এক। দ্বিতীয়ত যে সিরিয়াস নোটে আসি আমি, ভারত, আবার বলছি, বাংলাদেশ যে রাষ্ট্র, এদের যারা বলছে 7টা উত্তর পূর্ব রাজ্যে কেটে দেবে অথবা গ্রেটার বাংলাদেশে যারা স্বপ্ন দেখে, বাংলাদেশে সেই ফোর্সই নেই। এই 7খানা উত্তর পূর্ব রাজ্য ভারতের কেটে নিতে যে ফোর্স দরকার, বাংলাদেশের সামরিক বাহিনী দরকার, তার অথবা ধর আমি বলছি নিয়ে নিল, সেটাকে কন্টেন করে রাখার জন্য যে ফোর্স দরকার বাংলাদেশে তো আজকে নেই। তাহলে এই ফোর্সটা কে দেবে? যে অত্যাধুনিক যে ওয়েপনারি ইনস্ট্রুমেন্টস অথবা ম্যান অন দ্য বুট, ম্যান অন দ্য গ্রাউন্ড, দ্য বুট অন দ্য গ্রাউন্ড ইজ রিকোয়ার্ড। সেই বুট অন দ্য গ্রাউন্ড তো বাংলাদেশে নেই। সেই স্বপ্ন আমার মনে হয় এই দেখা উচিত না। রেটরিক ভালো, এই রেটরিক যারা দিচ্ছে, ইউনিসো রেটরিক দিয়েছিল যখন চীন থেকে ফেরত এসেছিল, তাই তিনি প্রথমে শুরু করেছিলেন। এবং আপনি যেটা বললেন, যারা ছাত্র নেতা অথবা আজকে নেতা হয়েছে অথবা এনসিপি যারা এই বড় বড় কথা বলছে যে উত্তর পূর্ব 7টা রাজ্য নাকি কেটে নেবে, আমার মনে হয় এগুলো অলিক স্বপ্ন, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে। এরা ওরা বলতে রেটরিক এবং হাততালি, মৌলবাদীদের হাততালি পাওয়ার জন্য কত ইচ্ছেগুলো বলতে। বেশ, কর্নেল চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। শুধু শেষে একটা ছোট্ট কথা দর্শকদের মনে করে দিই, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কয়েকদিন আগেই মনে করে দিয়েছেন যে বাংলাদেশ যেন মনে রাখে যে ভারত একটি পরমাণু শক্তিধর দেশ। ধন্যবাদ। নাকাশিপাড়ার তামান্নার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। সেই দুঃস্বপ্ন এবার ফিরল বাসন্তীতে, আবারও বাংলায় বোমায় বিপন্ন শৈশব। বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়িতে মজুদ বোমা ফেটে বিস্ফোরণ, আর তাতেই গুরুতর জখম ক্লাস 4-এর একজন স্টুডেন্ট। খেলার সময় মজুদ বোমা ফেটে জখম ওই নাবালক। কতটা জখম জানেন? তার 2 চোখ, ডান হাত মারাত্মক জখম হয়েছে। আমাদের সহকর্মী অভিজ্ঞান রয়েছে আমাদের সঙ্গে, আমি সরাসরি অভিজ্ঞানের সঙ্গে কথা বলবো। অভিজ্ঞান, তৃণমূল নেতার বাড়িতে বোমা মজুদ ছিল, পুলিশ জানতো না, এলাকার লোক কেউ জানতেন না, হঠাৎ করে সেই বোমা ফেটে আবারও বাংলাতে সেই তামান্নার দুঃস্বপ্ন ফিরে এলো কেন? নজরদারি কোথায় ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনা যেটা ঘটেছে অত্যন্ত একটি স্পর্শকাতর এলাকা বলেই পরিচিত। এর আগেও কিন্তু একাধিকবার রাজনৈতিকগতভাবে খুনোখুনি বোমাবাজি ঘটনাও ঘটেছে বাসন্তীর আমজাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান গ্রাম। আর এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছে সেক্ষেত্রে যেটা হলো যে 8 বছরের সাহিল গায়েন, ডাকনাম কালো, যখন গতকাল সেখানে একটি পরিবারের একজন মৃত্যু উপলক্ষে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেখানে যখন সে সেখানে এসেছিল পরিবারের সঙ্গে এবং একাধিক বাচ্চারা সেখানে যখন খেলাধুলা করছিল একটি নির্মীয়মান বাড়িতে, আর সেই জায়গাতেই সেখানে সশব্দে বিস্ফোরণ ঘটে যায়। মারাত্মকভাবে জখম হয়েছে, তার ডান হাতের অংশ উড়ে গিয়েছে, 2টো চোখ কিন্তু সেখানে মারাত্মকভাবে সেখানে জখম হয়েছে। রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে প্রথমে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, শেষমেশ তাকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখনো পর্যন্ত বাসন্তী থানার পুলিশ এই ঘটনায় কারা জড়িত, কারা সেখানে বোমা মজুত করে রেখেছিল, কিভাবে ঘটনা ঘটলো সে বিষয়ে কিন্তু কোন রকম ভাবে তদন্তের অগ্রগতি সেখানে কিন্তু আমাদের চোখে আসেনি, নজরে পড়েনি। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক হয়নি, গ্রেপ্তার পর্যন্ত হয়নি। স্বাভাবিক কারণেই বিরোধীরা যেটা অভিযোগ করছে যে প্রতিটা এলাকায় কিন্তু এইরকম ভাবে বোমা বন্দুক মজুদ রয়েছে, তারই প্রমাণ কিন্তু বাসন্তীর এই ঘটনায়, যেক্ষেত্রে মাত্র 8 বছরের একটি শিশু যার খেলাধুলা করার কথা এবং খেলার সময় কিন্তু এই ঘটনা ঘটে এবং এই মুহূর্তে তাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। যদিও অভিজ্ঞান নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। আজ 4-5 দিন আগে একটা ক্লাব নিয়ে টুবিটা কি গন্ডগোল হয়, অথচ আজকের এই বসার ডেট ছিল বিকেল 4টের সময়। হঠাৎ কালকের পরিকল্পনা করে ওরা এই বোম মেশিন এই সবগুলো ষড়যন্ত্র করে। আমার নাতি কাল হঠাৎ এই আক্রমণ হয়ে যায়, 2টো চোখ উড়ে যায়, একটা হাতও উড়ে যায়, অবস্থা খুব সিরিয়াস। জখম সেই কিশোর এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি, ক্লাস 4-এর স্টুডেন্ট। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছে, সুপ্রিয়র কাছ থেকে জানতে চাইবো। সুপ্রিয়, আহত সেই ছাত্র কেমন আছে এখন?
দীপ, দেখো, হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পর এখানেই তার চিকিৎসা শুরু হয়েছে এবং বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা যেগুলো প্রয়োজনীয় সেগুলোও ইতিমধ্যে চিকিৎসকদের তরফ থেকে করা হয়েছে। এবং গতকাল সন্ধ্যায় বাসন্তীর খড়িমাচান এলাকাতে যে বিস্ফোরণ ঘটে এবং যে বিস্ফোরণে গুরুতর আহত হয় এই চতুর্থ শ্রেণীর ছাত্র, এবং যেটা আমরা জানতে পারছি বা তাদের পরিবারের তরফ থেকেও দাবি করা হচ্ছে যে ওই চতুর্থ শ্রেণীর ছাত্রের যে ডান হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি তার দুটি চোখেও এই বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হয় এবং তার পরবর্তীতেই কিন্তু তাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং এখানেই আপাতত সে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থার যে খুব একটা উন্নতি হয়েছে এমনটা নয়। চিকিৎসকেরা তাকে অবজারভেশনে রেখেছে এবং যাবতীয় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও ইতিমধ্যেই করা হয়েছে। তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, সেখানে কি মজুদ রাখা ছিল, ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে বা এই আহত শিশুর পরিবারের তরফ থেকে কিন্তু সেখানে বোমা বা বোমা জাতীয় কিছু মজুদ রাখার অভিযোগ সামনে উঠে আসছে। যদিও সেগুলো তদন্ত সাপেক্ষ। আমার সহকর্মী অভিজ্ঞান যেটা বললো যে ইতিমধ্যেই বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও তদন্তের অগ্রগতি নিয়ে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু খুব একটা যে খুশি তা কিন্তু নয়। তবে এই যে শিশু 4 বছর চতুর্থ শ্রেণীর এই যে ছাত্র যে আহত হয়েছেন, তার চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উপরে নজর রাখছেন। তবে আরও বেশ কিছুটা সময় গেলেই কিন্তু তার শারীরিক অবস্থার কতটা উন্নতি হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে চিকিৎসকদের তরফ থেকে স্পষ্টভাবে জানানো যাবে, এমনটাই কিন্তু হাসপাতালের তরফ থেকে আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়। দীপ, বাসন্তী গোসাবা বিস্তীর্ণ এলাকা দক্ষিণ 24 পরগনা পুরো একদম এই ধরনের পরিস্থিতি তো তৈরি হয়েছে মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখুন, কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে। বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের, আনার শেখ। কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে? ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না? কেন বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা ফাটছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করবেন না? আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন, আপনার বাড়ি উড়ে যাবে। কোনো তো শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে, অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে গিয়ে? কেন ওড়ে না অভিষেক ব্যানার্জির বাড়ি? আচ্ছা, অভিষেক ব্যানার্জি বড় নাম হয়ে গেল, আপনারা কেন বালুদার বাড়ি ওড়ে না বোমা বাঁধতে গিয়ে? বালুদার হয়ে বোমা বাঁধতে গিয়ে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে আর বালুদার বাড়ি উঠছে না। তো এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজের করা উচিত। বাসন্তী রামজালা খড়িমাচানে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। পাড়ার একটি ক্লাবকে কেন্দ্র করে বিবাদ ঘটেছে। আমি বিষয়টা পুলিশকে জানিয়েছি, পুলিশ সঠিকভাবে তদন্ত করছে। রাজ্যটা তো গত 14.5 বছরে বোমা বারুদ গুলি এসবের কারখানা তৈরি হয়েছে, আর বাসন্তীতে এটা নতুন কোনো ছবি নয়। আর এই সমস্ত পুলিশের সামনেই, পুলিশের মদতেই হয়। যেহেতু এখানে এই বোমা বারুদ গুলি বন্দুকের কারখানা হয়ে গেছে, নতুন কিছু নয়। প্রশাসন ঠিকমতো যদি দেখভাল করতো তাহলে এরা এই সমস্ত করতে পারতো না কোনোদিন। এদিকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ। 1 মাস লড়াইয়ের পর বাঙ্গুর হাসপাতালে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরে অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করা হয়, আগুন উত্তেজিত জনতা। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌভিক। 1 মাস ধরে লড়াই করে অবশেষে ওই মেয়েটির মৃত্যু হলো। অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ? দেখো, এখানেই কিন্তু প্রশ্ন, এই অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। এই যে ছাত্রী, তার পরিবারের লোকের যেটা অভিযোগ সেটা হচ্ছে এই বিশাল লস্কর যে মূল অভিযুক্ত, সে কিন্তু এই ছাত্রীকে উত্ত্যক্ত করতে এবং গত মাসের 25 তারিখ তাকে জোর জবরদস্তি একটি পানীয় খাওয়ানো হয় এবং সেই পানীয়র মধ্যেই কিন্তু কীটনাশক ছিল। অসুস্থ হওয়ার পরে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হসপিটালে। পরবর্তীকালে 30শে নভেম্বর, 25 তারিখের পরে 30শে নভেম্বর এই ছাত্রীর পরিবারের তরফ থেকে স্থানীয় বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়, কিন্তু এই বিশাল লস্কর যে মূল অভিযুক্ত তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকালকে কিন্তু মৃত্যু হয় এই ছাত্রীর এবং তারপরেই উত্তেজিত জনতা, এলাকার লোকজন এবং এই ছাত্রীর পরিবারের লোকজন বিশাল নস্করের বাড়ি চড়াও হয়, তার বাড়ি ভাঙচুর চালানো হয়। কিন্তু বিশাল নস্কর এবং তার পরিবারের লোকজন কিন্তু পলাতক, যদিও তার পাশে যারা বিশালের অন্যান্য কাকারা রয়েছে তাদের বাড়িও ভাঙচুর হয়, গাড়িতে আগুন দেওয়া হয়। এখনো কিন্তু যথেষ্ট পুলিশের পক্ষ থেকে সেরকম যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেই ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ হচ্ছে। অনেক ধন্যবাদ সৌভিক। ও মা, আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি, কস্তুরী ডাক্তারকে বলেছে, তখন ও বলেছে কি ছিল আমি জানিনি,
সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা ওই বিশাল বিশাল কি নস্কর ও খাইয়েছে, বলে ওই আমার খাইয়ে দিয়েছে। এর সঙ্গে শাসক দলের কিছু কর্মী জড়িত আছে এবং পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। আজকে আমি এফআইআর করেছি 30শে নভেম্বর, আজকে হচ্ছে 25শে নভেম্বর, এখনো 25শে ডিসেম্বর, 1 মাস হয়ে গেল, আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ। আমার সঙ্গে যারা সহমর্মিতা দেখিয়েছে তাদেরকে অ্যারেস্ট করলো পুলিশ 12 ঘন্টার মধ্যে, আর আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করলো। আজকে 1 মাস হয়ে গেল, একজনকেও অ্যারেস্ট করলো না।